বন্ধুরা, কূটনীতির দাবা খেলায় যখন চাণক্য নিজের চাল চালেন, তখন ঘুঁটি দিল্লিতে সাজানো হয় এবং কিস্তিমাত অন্য কোনো দেশে দেওয়া হয়। যা দেখা যায় তা হয় না, আর যা হয় তা দেখা যায় না, বিশ্বের নজর থেকে আড়ালেই থাকে। আজ পুরো বিশ্ব এটাই মনে করছে যে সিজিপি কর্তৃক করা বিক্ষোভ ভারত সরকারকে হাঁটু গেড়ে বসাতে বা পরাস্ত করার জন্য রচনা করা হয়েছিল। প্রতিটি মানুষ মিডিয়ার শিরোনাম দেখে এটাই ভাবছে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এই উপদ্রবকারীদের ভয়ের কারণে হয়েছে। কিন্তু আপনি যদি এমনটা ভেবে থাকেন, তবে আপনি কূটনীতির সবচেয়ে বড় খেলাটি বুঝতে পুরোপুরি ভুল করেছেন এখনো। আপনি যদি ইতিহাস আর কূটনীতির গভীরে গিয়ে দেখেন, তবে বুঝতে পারবেন যখন সোনাম ওয়াংচুকে অনশনে বসেছিল, যখন তাকে কোনো সিজিপির লোক অনশনে বসায়নি, তাকে আন্দোলনের পথে নিয়ে যাওয়া লোক অন্য কেউ ছিল। আর একটু ভালোভাবে মনে করার চেষ্টা করুন, যখন সোনাম ওয়াংচুক তার অনশন ভঙ্গ করেছিল, তখন হাসপাতালে তার পাশে কোনো সিজিপি নেতা দাঁড়িয়েছিলেন? উত্তর হলো কেউ নয়। তিনি সরকারের প্রতিনিধিদের আশ্বাসে আর তাদের অনুরোধে নিজের অনশনকে শেষ করেছিলেন। আর এটি জেনে আপনি অত্যন্ত আশ্চর্য হবেন যে ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত তো সেদিনই হয়ে গেছিল, যেদিন নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসে। কিন্তু মোদী সরকারের বসা কূটনীতির চাণক্যদের মস্তিষ্কে তো অনেক কোনো বড় যে একটা ছক চলছিল। সরকারের বসা নীতি নির্ধারকরা এই পুরো ঘটনাক্রমকে একটি অত্যন্ত বড় পরীক্ষা, অর্থাৎ ট্রায়াল হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। আপনি খবর শুনে থাকবেন যে এই বছরের শেষের দিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার নিজের দেশে ফিরে যেতে চলেছেন, এবং ভারত সরকারের পুরো চেষ্টা এটাই তিনি যেন আবারও ঢাকার ক্ষমতায় আসীন হয়। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, যদি এমনটা হওয়ার সম্ভাবনা মনে না হতো, তবে ভারত সরকার কি তাকে কখনো ফিরে যাওয়ার অনুমতি দিত? আর খোদ শেখ হাসিনাই বা কেন সে দেশে যাওয়ার ঝুঁকি নেবেন, যেখানকার আদালত তার বিরুদ্ধে কঠোর পরোয়ানা বা নির্দেশ জারি করে রেখেছে? তিনি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত তখনই হয়েছেন যখন ভারতের নিরাপত্তা ব্যবস্থা এবং কূটনৈতিক ধারাবাহিক, হ্যাঁ, তাকে পূর্ণ নিরাপত্তার ক্ষমতায় প্রত্যাবর্তনের সুদৃঢ় আশ্বাস দিয়েছেন। অর্থাৎ যে প্রতিবাদ বিক্ষোভকে দিল্লির রাজপথে সরকারের লাচারের অক্ষমতা মনে করে দিচ্ছিল, প্রকৃতপক্ষে তা বাংলাদেশে হতে যাওয়া একটি বিশাল ভূরাজনৈতিক খেলার পূর্ব প্রস্তুতি এবং রিহার্সেল ছিল। আজকের এই বিশেষ আর বিস্তারিত বিশ্লেষণে আমরা পর্দা তুলবার এই কূটনৈতিক মাস্টার স্ট্রোকের ওপর থেকে, হ্যাঁ, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তবে বন্ধুরা, এবার আসুন বুঝে না যাক সেই সবচেয়ে বড় প্রশ্নের উত্তরে। অবশেষে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো সিজিপির বিক্ষোভকে একটি ট্রায়াল হিসেবে কেন ব্যবহার করলো? যখন কোনো দেশের সীমান্তের উপরে বড় কোনো ভূরাজনৈতিক পরিবর্তন হতে থাকে, তার আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর শক্তি পরীক্ষা করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে মাসগুলোতে যখন দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের আওয়াজ উঠতে শুরু করেছিল, তখন ভারত সরকারের সামনে দুটি পথ ছিল: হয় বল প্রয়োগ করে সেই বিক্ষোভগুলোকে তৎক্ষণাৎ দমন করে দেওয়া হয়, না হয় পর্দার আড়াল থেকে এই পুরো কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা। সরকারের বসা নিরাপত্তা উপদেষ্টারা দ্বিতীয় পথটি বেছে নিয়েছিল। তারা এই বিক্ষোভকে একটি নিয়ন্ত্রিত পরিবেশ তারা এই বিক্ষোভকে একটি নিয়ন্ত্রিত পরিবেশে চলতে দিয়েছিলেন। এর পেছনে মূল উদ্দেশ্য ছিল এটি কারো জানা নেই। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল এটি জানা যে কোন কোন বিদেশি আর অভ্যন্তরীণ গোষ্ঠী কী ধরনের ডিজিটাল আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করে এই বিক্ষোভকে এগিয়ে নিয়ে যায়। এখন যখন সম অংচুকের বিষয়টি উঠল, তখন শুরুতে নানান ধরনের দাবি আর গুজবের বাজার গরম করেছিল, কিন্তু সরকার সরাসরি সংঘাতের বদলে আলোচনার নীতি গ্রহণ করেছিল। সোনাম ওয়াংচুক যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তার সঙ্গে সাক্ষাৎ করতে আর তার উদ্বেগগুলো শুনতে কোনো বাইরের আন্দোলনকারী যাননি, বরং স্বয়ং প্রশাসনের দায়িত্বশীল প্রতিনিধিরা গিয়েছিল। এই কারণে কোনো প্রকার সহিংসতা বা অপ্রিয় ঘটনা ছাড়াই তিনি নিজেই নিজের অনশন ভঙ্গ করেছিলেন। এই ঘটনাটি একটি সিজেপির মতো সংগঠনগুলো সেই এজেন্ডাকে গুড়িয়ে দিল, যার জোর দেখিয়ে তারা বড় পরিসরে দেশব্যাপী অস্থিরতার পরিবেশ তৈরি করতে চেয়েছে। এই সময়কালে যখন নিট পরীক্ষা সংক্রান্ত অনিয়ম খবর সামনে এলো, তখন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরানোর দাবি জোরদার হয়ে ওঠে। সাধারণ মানুষের মনে হয়েছিল মন্ত্রীর পদত্যাগ বিক্ষোভকারীদের চাপে পড়ে নেওয়া হবে, কিন্তু বাস্তবতে প্রশাসনিক স্তরে দায়বদ্ধতা নির্ধারণের নকশা অনেক আগেই কিন্তু তৈরি করে ফেলা হয়েছে। সরকার সঠিক সময়ের আক্ষেপ করেছিল, সরকার সঠিক সময়ের অপেক্ষা করেছিল, যাতে এই বার্তা না যায় যে সিদ্ধান্ত রাজপথের স্লোগান দেখে নির্ধারিত হয়, বরং এটি প্রমাণিত হয় যে সংস্কার প্রতিষ্ঠানিক আর স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। কিন্তু এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য সংগ্রহ করে নিয়েছে যে দেশের ভেতরে অস্থিরতা ছড়ানোর জন্য কোন কোন মাধ্যমকে ব্যবহার করা হয়। আর এটি ছিল সেই সবচেয়ে বড় অভিজ্ঞতা, যার প্রয়োজনে ভারতে তার পূর্ব সীমান্ত অঞ্চল অর্থাৎ বাংলাদেশ পড়ার কথা ছিল। তো বন্ধুরা, এটি তো ছিল এই পুরো কূটনৈতিক বইয়ের প্রথম অংশ।
আসল খেলার চমকপ্রদ তথ্য তো এবার সামনের পর্বগুলোতে আসতে চলেছে, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আপনি যদি ভারতের এই ক্রমবর্ধমান কূটনৈতিক শক্তি আর চাণক্য নীতিকে গভীরে গিয়ে বুঝতে চান, তবে এখন এই ভিডিওটিকে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে চেপে দিন, যাতে আপনি এই বড় বিশ্লেষণের একটি অংশ মিস না করেন। আর হ্যাঁ, কমেন্টে জয় হিন্দ লিখে আপনার উপস্থিতি অবশ্যই নিশ্চিত করুন। চলুন এবার এগিয়ে যাওয়া যাক এই গল্পের সেই সবচেয়ে বড় মোহরের দিকে, যেখানে থেকে বিদেশি ফান্ডিং আর বাংলাদেশের সরাসরি সংযোগ শুরু হয়। তো বন্ধুরা, যখন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আর্থিক অপরাধ তদন্তকারী সংস্থাগুলো এই তথাকথিত মানবাধিকার আন্দোলন আর সিজিপির মতো গোষ্ঠীগুলোর পটভূমি তদন্ত শুরু করলো, তখন তাদের সামনে আসা আর্থিক পরিসংখ্যান ছিল অত্যন্ত চমকপ্রদ। প্রাথমিক তদন্তে এটি স্পষ্ট হয়ে যায়, এই বিক্ষোভগুলোকে উস্কে দেওয়ার জন্য যে অর্থ ব্যবহার করা হচ্ছিল তার একটি বড় অংশ সাধারণ অনুদান ছিল না, বরং সেই অর্থ নানান মধ্যস্থকারী ভুয়ো এনজিও আর সেল কোম্পানির মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে আসছিল। তদন্তকারী সংস্থাগুলো দেখেছে যেভাবে ভারতের ভেতরে নির্দিষ্ট কিছু ইস্যুতে যুব সমাজকে উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ঠিক একই ধরনের ডিজিটাল আর্থিক প্যাটার্ন প্রতিবেশী দেশ বাংলাদেশও গ্রহণ করা হয়েছিল। বাংলাদেশের যখন তৎক্ষণাৎ পাল্টা বা সরকারকে যখন উল্টে ফেলা হয়েছিল বা সেই পতনের মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেমভাবে ভারতে, এবং সেখানকার নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করা হয়েছিল, তখন হঠাৎ করে কোটি কোটি ডলারের সন্দেহজনক বিদেশি ফান্ড সক্রিয় হয়। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা যখন উভয় স্থানের নেটওয়ার্ক মেলালেন, তখন এটি উন্মোচিত হলো ভারতের পরিবেশ নষ্টকারী এবং বাংলাদেশে অস্থিতিশীলতাকারী তৈরিকারী ভারতের পরিবেশ নষ্টকারী আর বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরিকারী মূল হোতারা একই বিদেশি সিন্ডিকেটের অংশ। আর এই কারণে ভারতীয় নীতি নির্ধারণ করা এক তীরে দুই শিকার করার কৌশল তৈরি করেছিল। ভারতে প্রথমে তার অভ্যন্তরীণ নিয়মাবলী যেমন এফআরসিএ কঠোর আর আর্থিক তদন্তের পরিধি বাড়িয়ে দেশের ভেতরে আসা এই সন্দেহভাজন ফান্ডের পথ পুরোপুরি ব্লক করা শুরু করে। ভারতের ভেতরে ফান্ডিংয়ের এই উৎসগুলো যখন বন্ধ হয়ে গেল, তখন তার সরাসরি প্রভাব পড়ল সেই মধ্যস্থকারীদের ওপর, যারা সীমান্ত পেরিয়ে উভয় দেশের নেটওয়ার্ক চালাচ্ছিল। ভারতের এই কঠোর পদক্ষেপ কেবল অভ্যন্তরীণ স্তরে শান্তি আর শৃঙ্খলাকে শক্তিশালী করেনি, বরং বাংলাদেশের সক্রিয় ভারত বিরোধী উপাদানগুলোর আর্থিক নেটওয়ার্কের কোমর ভেঙে দিয়েছে। আর এই নির্ণায়ক মোড়ে থেকে শুরু হয় শেখ হাসিনার সেই প্রত্যাবর্তনের চিত্রনাট্য, যার পরিকল্পনা অত্যন্ত নিঃশব্দে নয়াদিল্লির কূটনৈতিক অলিতে গলিতে তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এবার আসা যাক সেই সবচেয়ে বড় ভূরাজনৈতিক ঘটনা প্রবাহের দিকে, যা নিয়ে এই মুহূর্তে পুরো বিশ্বের গোয়েন্দা মহল আলোচনা করছে, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যাবর্তনের মাস্টার প্ল্যান। যখন 2024 সালে আগস্টে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছিল আর শেখ হাসিনাকে নিরাপত্তার স্বার্থে ভারতে নিয়ে আসা হয়েছিল, তখন পশ্চিমা মিডিয়া আর আমাদের প্রতিবেশী কিছু দেশ ধরেই নিয়েছিল এখন ঢাকায় ভারতের প্রভাব চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু কূটনীতির জগতে শুরুর ধাক্কাকে কখনো চূড়ান্ত পরিণতি বলে মনে করা হয় না। বিগত মাসগুলোতে শেখ হাসিনা ভারতের পুরোপুরি নিরাপত্তার একটি কৌশলগত নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে, কিন্তু এর মানে এটিও মোটেও ছিল না যে তিনি চুপচাপ বসেছিলেন। ভারতপন্থী পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারিতে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। আর এই বৈঠকগুলোতে আওয়ামী লীগের সিনিয়র নেতা, বাংলাদেশের অনুগত প্রশাসনিক কর্মকর্তা এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রক্ষা করা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি ওঠে, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এবং সেখানকার বিশেষ আদালত শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর আইনি পরোয়ানা জারি করে রেখেছে, তখন তিনি কেন আবার ঢাকায় ফিরে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন? এর উত্তর লুকিয়ে রয়েছে ভারতের সেই আশ্বাসের মধ্যে, যা নয়াদিল্লি তাকে দিয়েছে। ভারত খুব ভালো করে জানে অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে এগোচ্ছে। সেখানকার অর্থনীতি ধসে পড়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে, আর সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত নিজেদের অনিরাপদ মনে করেছেন। বাংলাদেশের সাধারণ মানুষ এখন এটি উপলব্ধি করতে শুরু করেছেন যে শেখ হাসিনার আমলে যে রাজনৈতিক স্থিতিশীলতা আর অর্থনৈতিক উন্নয়ন ছিল তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভারতের কৌশল অত্যন্ত স্পষ্ট, যখন কোনো দেশ অভ্যন্তরীণভাবে পুরোপুরি অস্থিতিশীল হয়ে পড়ে, তখন সেখানকার সাধারণ মানুষই আবারও পুরনো অভিজ্ঞতার শক্তিশালী নেতৃত্বের দাবি জানাতে শুরু করে। শেখ হাসিনা কেবল তখনই ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন যখন ভারত সরকার তাকে ভেদ্যতাহীন নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চগুলোতে তার সমর্থনের পরিবেশ তৈরি করেছে। ভারতের এই যে প্রচেষ্টা রয়েছে যাতে এই বছরের শেষ নাগাদ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অবাধ নির্বাচনে নিরপেক্ষ পুনর্বহাল ঘটে, আর যদি নিরপেক্ষ নির্বাচন হয় তবে শেখ হাসিনা তার দলের প্রত্যাবর্তনকে কেউ আটকাতে পারবে না। আর এটি কেবল একজন রাজনীতিবিদকে ফেরত পাঠানোর বিষয় নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া ভারতকে পূর্ব সীমান্তকে নিরাপদ করার একটি অত্যন্ত বড় মাস্টার স্ট্রোক। তো বন্ধুরা,
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন আর বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর ভারত কেবল কূটনীতিক টেবিলে বসে নজর রাখছে না, বরং ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সীমান্তে পুরোপুরি অ্যালার্ট মোডে চলে এসেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে 4,000 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমানা রয়েছে। ইতিহাস সাক্ষী, যখনই ঢাকায় কোনো বড় রাজনৈতিক রদবদল বা খাতা পাল্টায়, তার সরাসরি প্রভাব ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পড়ে। আর এই কারণে তো ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা এবার যে কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়কে তৈরি করেছে। প্রথম পদক্ষেপে সীমা সুরক্ষা বল, তার কড়া নজরদারি, ভারত বাংলাদেশের সীমান্তে সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত ব্যাটালিয়ন মোতায়েন করা, আধুনিক ড্রোন, থার্মাল ইমেজার আর নাইট ভিশন সার্ভেলেন্সের ক্যামেরার মাধ্যমে 24 ঘন্টা সীমান্তের উপরে প্রতিটি ছোট বড় কর্মকাণ্ডের উপর নজর রাখা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো এটি নিশ্চিত করা যাতে কোনো অসামাজিক বা উগ্রবাদী উপাদান সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশ করতে না পারে। দ্বিতীয় পদক্ষেপ, শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেক্সের নিরাপত্তা। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এটি 22 কিলোমিটার চওড়া জমির সেই অংশ যা ভারতের মূল ভূখণ্ডকে আমাদের পুরো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে। ভারতের সেনাবাহিনী এই পুরো করিডোর তাদের সাময়িক আর কৌশলগত উপস্থিতি আরও শক্তিশালী করেছে। যদি বাংলাদেশ সীমান্তে কোনো প্রকার অস্থিতিশীলতা তৈরি হয়, তবে ভারতের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা কবচ পুরোপুরি অবৈধ থাকবে। তৃতীয় পদক্ষেপ, নৌসেনার উপকূলীয় নজরদারি। বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী আর কোস্টগার্ড তাদের টহল বাড়িয়ে দিয়েছে, যাতে সামুদ্রিক পথ ব্যবহার করে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড পরিচালনা করা না হয়। আর এই অবৈধ নিরাপত্তা ব্যবস্থা বিশ্বকে আর বিশেষ করে বাংলাদেশে থাকা চরমপন্থী শক্তিগুলোকে এই স্পষ্ট বার্তা দেয়, ভারত তার প্রতিবেশী দেশের শান্তি আর গণতন্ত্রের পুনর্বহাল চায়। কিন্তু যদি ভারতের সীমান্ত আর জাতীয় নিরাপত্তা কোনো আঘাত আসে, তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর আর নির্ণায়ক। ভারতের এই সীমান্ত কেন্দ্রিক শক্তি আর কূটনৈতিক দৃঢ়তাই হলো সেই সবচেয়ে বড় শক্তি যা শেখ হাসিনার সম্মানজনক প্রত্যাবর্তন এবং ঢাকায় একটি ভারত বান্ধব ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছে। তো বন্ধুরা, বাংলাদেশের এই পুরো ঘটনাক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো বিশ্বের বড় শক্তিগুলো, বিশেষ করে আমেরিকার চীন এই বিষয়ে কী অবস্থান গ্রহণ করেছে। শুরুতেই যখন বাংলাদেশের রাজনৈতিক রদবদল হয়েছিল, তখন বেশ কয়েকটি পশ্চিমা মিডিয়া প্রতিষ্ঠার চিন্তাবিদদের ধারণা ছিল যে আমেরিকার পশ্চিমা দেশগুলো সেখানে নিজেদের প্রভাব বিস্তার করবে। অন্যদিকে চীনও তার অর্থনৈতিক অগ্রাধিকার জোরে ঢাকায় নিজের পাকাড় মজবুত করার তালে ছিল। কিন্তু ভারতের চাণক্য নীতি আর দুই বৈশ্বিক শক্তির মতলব অনুমান করে এটিকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ কূটনৈতিক চাল চেলেছে। ভারত আন্তর্জাতিক মঞ্চগুলোতে স্পষ্ট অবস্থান নিয়েছে যে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার স্থিতিশীলতার সিদ্ধান্ত এই অঞ্চলের দেশগুলোই করবে, হাজার হাজার মাইল দূরে বসে থাকা কোনো তৃতীয় দেশ নয়। ভারত যখন অভ্যন্তরীণ স্তরে সন্দেহজনক বিদেশি অর্থায়নের বিরুদ্ধে কঠোর নিয়ম কার্যকর করলো, তখন তা কেবল দেশের ভেতরে অশান্তি সৃষ্টিকারী আর্থিক যোগসূত্র কেটে দেয়নি, বরং সেই বিদেশি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর ভিত্তিও কাঁপিয়ে দিয়েছে, যারা ভারতকে তারা নিজের প্রতিবেশী ঘিরে ফেলতে চেয়েছিল। আমেরিকার পশ্চিমা দেশগুলোকে অবশেষে এটি মেনে নিতে হয়েছে। দক্ষিণ এশিয়ায় শান্তি, সামুদ্রিক নিরাপত্তার অর্থনৈতিক উন্নয়নের জন্য ভারতের নেতৃত্ব সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। যদি ভারতের পূর্ব সীমান্তে কোনো বড় সংকট দেখা দেয়, তবে তার প্রভাব পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতার ওপর পড়বে।